শিক্ষার্থীদের যে সমস্যা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ সে জায়গায় দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে। বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই। ছাত্রলীগের বিরুদ্ধেও যারা মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। যারা সহিংসতা করেছে, যারা এই লাশের রাজনীতি কায়েম করেছে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে যারা আজকে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ যারা তৈরি করেছে এবং যারা নিজেরা খুনি হয়ে যারা খুনের দায় অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বাংলাদেশ ছাত্রলীগ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। এবং একই সঙ্গে যারা বাংলাদেশ ছাত্রলীগের পথ চলায়, একটি ছাত্র সংগঠনের পথ চলে অবশ্যই ভুল ভ্রান্তি থাকে, শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক বেশি থাকে, শিক্ষার্থীদের অভাব, অভিযোগ, অভিমান সবসময় থাকে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু শিখতে আমাদের শিক্ষার্থীরাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক বলে আমরা মনে করি, এবং আমরা সেই কার্পণ্য কখনো অনুভব করব না। আমাদের পথ চলায় যদি ভুল ভ্রান্তি থাকে, আমাদের অভিযোগ, অভিমান যে বিষয়গুলো যদি থাকে, বাংলাদেশ ছাত্রলীগ সেখান থেকেই শিক্ষা গ্রহণ করে সেখান থেকে পরিশুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করবে। একই সঙ্গে আমরা এটিও মনে করে দিতে চাই যে তাদের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে, এবং যারা আজকে কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যারা এই ক্ষমতা জগদ্দখলের রাজনীতি করেছে, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে কোনো অগণতান্ত্রিক শক্তি বাংলাদেশে কখনো তাদের স্থির হয়ে বাসা বাঁধতে পারেনি। এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো। আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট, আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচালনা করার জন্য। দেখেছেন কি হৃদয় বিদারক, আঁখোं में आंसू आ गया। আসে নাই আসে নাই আজ এডিটর সাহেব কান্দন তো আসছে না, আপাতত আমার আপনি এনে কান্দা দেন না। হচ্ছে হারাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন, ছাত্রলীগের খিলক্ষেত 43 নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। এইটা সাহেব দেখান, ওর কাজ কামগুলো দেখান না। ওই যে সহসভাপতি সেটাও দেখান না, ওর আওয়ামী লীগের কাজ কাম। ওই যে রিক্সাওয়ালা সাজিছে, কত বড় মিথ্যা কথা কয়। সেনাবাহিনী ওরে ধরেন, আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন, আর রিক্সাওয়ালা ভাইয়েরা যার তার কথাই নামেন না রাস্তায়। সমস্যা আছে, আমরা তো আছি। কে যেন রিট করিছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য। প্রধান বিচারপতি, এটা আপনারে কইতেছি, এইসব রিট পিট যেন গ্রহণ করা না হয়। এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সা থাকবে, কেউ এটা বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই, কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি করলে ঢাকা শহরে তো আগুন জ্বালায় দিব। আমরা জানি যে ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। তারাই এসেছি, আমরা কেউ কোটিপতি না, আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি। আজকে পেটের দায়ে ফ্যামিলি ভরণ পোষণের কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে রিক্সা চালাই। লোক লজ্জার ভয় আমরা বলতে পারি না। আজকে আমরা এখানে, এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট, সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য। আমি আমিরজান কলেজের একজন স্টুডেন্ট, আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচালনা করার জন্য। দেখেছেন কি হৃদয় বিদারক, আঁখোं में आंसू आ गया। আসে নাই আজ এডিটর সাহেব কান্দন তো আসছে না, আপাতত আমার আপনি এনে কান্দা দেন না। হচ্ছে হারাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন, ছাত্রলীগের খিলক্ষেত 43 নাম্বার ওয়ার্ড শাখার সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। এইটা সাহেব দেখান, ওর কাজ কামগুলো দেখান না। ওই যে সহসভাপতি সেটাও দেখান না, ওর আওয়ামী লীগের কাজ কাম। ওই যে রিক্সাওয়ালা সাজিছে, কত বড় মিথ্যা কথা কয়। সেনাবাহিনী ওরে ধরেন, আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন, আর রিক্সাওয়ালা ভাইয়েরা যার তার কথাই নামেন না রাস্তায়। সমস্যা আছে, আমরা তো আছি। কে যেন রিট করিছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য। প্রধান বিচারপতি, এটা আপনারে কইতেছি, এইসব রিট পিট যেন গ্রহণ করা না হয়। এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সা থাকবে, কেউ এটা বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই, কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি করলে ঢাকা শহরে তো আগুন জ্বালায় দিব।
আদালতেও আগুন জ্বালিয়ে দেবো। আগে সাবধান করে দিলাম, যুক্তি তর্ক পরে শুনবো, আগে আগুন জ্বালাবো, তারপরে যুক্তি চুক্তি। ফাজলামও বন্ধ করবেন। এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে, সেজন্য আপনাকে কইলাম, আপনাকে রেসপেক্ট করি, আমাদের কথাটা রাখবেন। এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো, তাহলে প্রফেসর ইউনুস রে কইলাম নি। আপনাকে কইলাম এই সমস্ত ফাজলামি যেন না চলে। যাই হোক, আমার গতকালের এপিসোড নিয়ে আসি। আর নতুন একটা ঘটনা ঘটিছে, নির্বাচন কমিশনার নিয়োগ দিছে। ক্যাঙ্কা হইলেও সে নির্বাচন কমিশন। আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের, সেটা প্রশ্ন। আসেন সেটা নিয়ে আলাপ করি। আমার আগের এপিসোডে খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম, তো আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে। অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন, আমাদেরও গুরুজন। আবার বলছে কেউ কেউ আপনাকে অনেকদিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে। আজকের এপিসোডে দেখেন দেখেন খুশি লাগে কিনা। আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি, এটা আমার পরম পাওয়া। দুনিয়াতে অল্প মানুষের ভাগ্যে এটা ঘটে। আমি ভাগ্যবান, আপনাদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়েছি। দেখেন পরম করুণাময়ের কত দয়া। আমার মতো একজন অকৃতি অধমকেও কম করে কিছু কিন্তু দেন নাই। আমি শুধু একটাই প্রার্থনা করি, আপনাদের এই ভালোবাসার জন্য যোগ্য হয়ে ওঠার শক্তি খোদা তাআলা আমারে দেন। প্রফেসর ইউনূস, আপনিও দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু খুব বেশি চায় না, চায় যেন এই সরকার সফল হোক। কিন্তু এই সরকার পণ করিছে ওই সফল হবি না। আমরা তো চাই সারা দেশ উল্লাস করতে, এক একটা উপদেষ্টা নিয়োগ হলে সারা দেশ উল্লাসে ফাইটা পড়বে, আনন্দিত হবে, ভরসা করবে, আশা করবে, দোয়া করবে। কিন্তু তারা পণ করিছে আমাদের উল্লাস করতে দেবে না। শহীদুল আলম কোন দিক থেকে মুস্তাফা সরোয়ার ফারুকের চাইতে কম? প্রফেসর ইউনূস আপনি নিজেই বলেন। যে কোনো প্যারামিটারে শহীদুল আলম ফারুকের চাইতে 1000 গুণ শ্রেষ্ঠ। তাও শহীদুল আলম হয় না সংস্কৃতি উপদেষ্টা, হয় ফারুকি। এত সমালোচনা, তাও প্রফেসর ইউনূস আপনি তারে রাখিছেন। এই কারণেই আমরা অল্পতেই খুশি হয়ে যাই। একটু পাইলাম, আমাদের নিজেদের পাওয়া না, আপনারই পাওয়া। ডক্টর খলিল আপনারই সহকর্মী, আমার গুরুজন, কিন্তু আপনার তো সহকর্মী। আমাদের জীবনে আনন্দ আর সুখের উপলক্ষগুলো খুব সামান্য, তাও আশায় বুক বাঁধি। আর একটা ভালো নিয়োগের খবর জানাই, নতুন আইজিপি হয়েছেন বাহারুল আলম সাহেব। অনেকে অভ্যাসবশত সমালোচনা শুরু করছেন, কিছু না যায় নাই। আসেন ওনার সম্পর্কে কিছু জানি। গত 5 বছর ধরে উনি ফ্যাসি বিরোধীদের সাথে কাজ করছেন। উনি একজন এমবিবিএস ডাক্তার, ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাশ করছেন। ম্যাট্রিকে মানে এসএসসিতে ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছিলেন। সরকারি চাকরি শেষ হওয়ার পরে আইসিডিডিআরবিতে হসপিটালসের প্রধান হিসেবে কাজ করছেন। গণ অভ্যুত্থান চলাকালে 18 জুলাই থেকে মহাখালী রেল ক্রসিং থেকে সেতু ভবন পর্যন্ত পুরো রাস্তা দিনের পর দিন দখলে রাখছিল যেই ছাত্র শ্রমজীবী সংগ্রামী বীর জনতার তরুণ কিশোরেরা তাদের চিকিৎসার জন্য আইসিডিডিআরবির হাসপাতাল 24 ঘন্টা খোলা রাখছিল কে? বিরামহীনভাবে যারা কাজ করছিল, যারা চিকিৎসা দিছিল এবং লুকায় রাখছিল, সেই সমস্ত স্বাস্থ্যকর্মীর নেতৃত্ব দিছিল কে? বাহার ভাই, আমাদের প্রিয় বাহার ভাই। অভিনন্দন বাহার ভাই, আমাদের শুভকামনা থাকবে আপনার জন্য। ভেঙ্গা পড়া পুলিশ বাহিনী একজন বিপ্লবের সাথীকে তাদের নেতা হিসেবে পাইছে। আমি কনফিডেন্ট পুলিশ বাহিনীর সাথে জনগণের দূরত্ব কমবে। বাহার ভাই, আপনি দেখছিলেন কিনা জানি না, আমি পুলিশ পুনর্গঠন নিয়ে 2টা ভিডিও করেছিলাম। দেখতে পারেন, নাও দেখতে পারেন, না দেখলে ক্ষতি নাই। যদি দেখে নেন তাহলে খুশি হব। আপনি দেখবেন পুলিশের কোনো গুণগত পরিবর্তনে আমার কোনো সাহায্য, কোনো পরামর্শ যদি দরকার পড়ে, আপনার এই ছোট ভাই সবসময় থাকবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনার বাহিনী নিয়ে গর্ব করতে পারে। আমার একটা স্বপ্ন আছে বাহার ভাই, পুলিশ নিয়ে। আমেরিকায় নাকি শুনছি যে কোনো মিলিটারি সদস্যকে যদি পাবলিক প্লেসে কেউ পায় জনগণ, তাহলে তাদের খাবার কিনে দেয়, কফি কিনে দেয়, কিছু খাওয়াইতে চায়। সেটা কফি হোক বা অন্য খাবার হোক, তারা এতই পছন্দ করে, এতই ভালোবাসে। বাংলাদেশের পুলিশ এমন হবে, মানুষ ভালোবেসে তাকে চা খাওয়াইতে চাইবে, নাস্তা কিনে দিতে চাইবে। এইটা আপনার হাত দিয়ে গড়ে উঠুক বাহার ভাই। আমাদের সকলের দোয়া থাকবে। শুধু দোয়া না, যেরকম কাজ চান, যেরকম সাহায্য চান, আমি প্রস্তুত থাকব। আমি খলিল ভাই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম। আপনারা দেখেন উনি জয়েন করে প্রথম দিন কোন কাজটা করলেন, আহত বাচ্চাদের দেখতে গেলেন। কি গভীর মমতায় বাচ্চাদের পাশে গিয়ে বসছেন, দেখছেন? আমি শিওর উনি বাচ্চাদের চিকিৎসার একটা দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কাজ করবেন। আপনারা দেখবেন উনি সরকারের কাজকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আজ যখন এই এপিসোড বানাচ্ছি তখনই দেখলাম নির্বাচন কমিশন ঘোষিত হয়েছে। এইবার আসেন কেমন হইল এই নির্বাচন কমিশন। আপনারা দেখেছেন অবসরপ্রাপ্ত সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দিচ্ছেন। আর কমিশনার হিসেবে যারা নিয়োগ পাইছেন
একজন হইতেছেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমি এই পুরা কমিশনের দুইজনকে চিনি, একজনকে ব্যক্তিগতভাবে চিনি, একজনকে ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু চিনি ওনার কাজকর্ম, ওনার সম্পর্কে আমি জানি আর কি অনেক দিন থেকে। আর এই কমিশন যারা নির্বাচিত করছেন তাদের অনেককেই আমি শুধু ব্যক্তিগতভাবে চিনি না, আমি ওনার মধ্যে আমার গুরুজনরাও আছেন, আমি ওনাদের আর নাম না বলি আর কি। যাই হোক, আমি এই প্রধান নির্বাচন কমিশনার নিয়ে বলি, তাইলে বুঝবেন যে কেমন হয়েছে নির্বাচন কমিশন। এম নাসিরউদ্দিন সাহেব 2009 সালে জানুয়ারি মাসে স্বাস্থ্য সচিব পদ থেকে অবসরে গেলেন। তিনি 1979 সালে বিসিএস ট্যাক্সেশন সার্ভিসের কর্মকর্তা হিসেবে চাকরি জীবন শুরু করছিলেন। তার আগে শিক্ষকতা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপের এই আদি বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় সেইখানে প্রফেসর ইউনূসের সহকর্মী ছিলেন। শিক্ষকতার পেশা চাইরা প্রশাসনে যোগ দেওয়া, অর্থনীতি শাস্ত্রে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ এই মেধাবী প্রশাসক বাংলাদেশের তথ্য সচিব, জ্বালানি সচিবের গুরু দায়িত্ব পালন করছেন। সৎ, দক্ষ, যোগ্য এবং সদালাপী এই ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনারের যে দায়িত্বভার গ্রহণ করছেন, সেই দায়িত্বভার আপনারা বুঝতেই পারতেছেন উনি সফলভাবে পালন করবেন, আমরা এই আশা করতেই পারি। কিন্তু এর বাইরেও আরো কিছু বলার আছে। প্রথম কথা, এই যে কমিটি এই নির্বাচন কমিশনার নির্বাচন করছে, সেই কমিটিটা সলিড একটা কমিটি ছিল, কিন্তু আমার অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিরা ছিলেন, আমি বলছি আগেই যে আমার গুরুজন ছিলেন, আমি নাম করতেছি না। ওনারা যাকে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করছেন ওনার সম্পর্কেই কথা বলি। তার আগে একটা কথা বইলা নিই আর কি, আপনি এমন কাউকে কখনোই বন্ধু বানাবেন না নিশ্চয়ই, বা পারিবারিক বন্ধুত্ব করবেন না যার সাথে আপনার চিন্তা, বিশ্বাস, ভ্যালুজ মেলে না, তাই না? করবেন না, তাই না? এটা মাথায় রাখেন এই আলোচনাটা শোনার সময়। নাসির ভাইয়ের প্রসঙ্গ পরে আসি, আমি ওনার ছোট ভাইকে নিয়ে আলাপ শুরু করি। ওনার ছোট ভাই আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সিনিয়র ফ্রেন্ড, আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার ডাক্তারদের যে বন্ধু বান্ধবদের সার্কেল তার বেশিরভাগই আমার সিনিয়র আর কি। কক্সবাজারের সকলেই এই পরিবারকে চেনেন। কুতুবি ভাই, উনি ডেন্টিস্ট, অত্যন্ত উচ্ছল বন্ধুবৎসল মানুষ। আমার যে ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল, আমি জানি না আপনারা চেনেন কিনা, ওই সার্কেলের মধ্যমণি কুতুবি ভাই। আমার ডাক্তার বন্ধুদের গ্রেটার সার্কেল কোনটা সেটা বললে বুঝবেন যে বাংলাদেশের ডাক্তারি পেশার যে মাল আর কি যারা, তারা আর কি, বুঝছেন? তো কে আমি কয়েকজনের নাম বলি, সবার নাম করতেছি না। ধরেন ইউনাইটেডের ডাক্তার মমিনুজ্জামান, তারপরে প্রয়াত প্রফেসর রিদওয়ানুর রহমান, প্রফেসর FM সিদ্দিকী, সৈয়দ আতিকুল হক, চট্টগ্রামের প্রফেসর ইমরান বিন ইউনুস, প্রফেসর MA ফয়েজ ডিজি হেলথ ছিলেন। তারপরে এর মধ্যে আমার ইভেন শিক্ষকেরাও ছিলেন যারা মেডিকেল কলেজে আমার শিক্ষকতা করছে, যেমন ধরেন জলিল স্যার, প্রফেসর জলিল, তারপরে প্রফেসর রফিকুদ্দিন, ওনারাও এই সার্কেলের মধ্যে ছিলেন। মানে আমার শিক্ষক আমার বন্ধু হয়ে গেছিলেন। আমাদের বন্ধুরা যখন কক্সবাজার যাইতাম আর কি, তো সমুদ্র সৈকত দেখতে যাইতাম না, কুতুবি ভাইয়ের সাথে সময় কাটাইতে যাইতাম। উনি এমন একটা তীব্র আকর্ষণে আমাদের টানতেন। দেশ ছাড়ার কয়েক মাস আগে নাসির ভাইয়ের সাথে আমার শেষ দেখা চট্টগ্রামে কুতুবি ভাইয়ের ছেলের বিয়ার একটা ছবি পেলাম। তো এই ছবি হচ্ছে আমার মুখ দেখা যাচ্ছে না, হাইট দেখে চেনা লাগবি, এই যে 3 মেয়েরা দেখা দেন না, উনকে করে দেখেন না কোনটা আমি। এর মধ্যে আর এক ঘটনা হয়েছে কি, আমার এক ক্ষুদ্রকালের বান্ধবী, ওর বাড়িও জড়শিতলায়, আর নাম না কই, ডাক্তার, এখন আমেরিকার থাকে। তো ওর টাইটেল দেখি কুতুবি। তো ওরে কইলাম, আচ্ছা কুতুবি ভাই কি তোমার কেউ লাগে নাকি? তো কইল উনি আবার ভাসুর লাগেন। তো বুঝেন অবস্থা, আমার ওই বান্ধবী কিন্তু আমার মতোই পাগলা আর কি। আর করে ডাক্তারি আমেরিকার, আর বুকের মধ্যে বাংলাদেশ, সারাক্ষণ অস্থির থাকে বাংলাদেশে কি হইলো, কি করতে পারে, কি করা লাগবে। আমার খালি ফোন করে কয়, পিঙ্কু কি করা লাগবি ক আমারে। আমার এই ঘনিষ্ঠ পরিবার থেকে হইছে জন্য আমি শুধু যে খুশি তা না, আমি খুশি এই জন্যে যে খুবই ন্যাশনালিস্ট এবং দেশপ্রেমিক একটা ফ্যামিলি থেকে উনি হইছেন প্রধান নির্বাচন কমিশনার। এবং উনার কমিটমেন্টের ব্যাপারে, কোথায় ওনার কমিটমেন্ট সেইটা বোঝানোর জন্যই আমি এত কিচ্ছা কাহিনী কইলাম, বুঝছাও। এবার আসেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহরে নিয়ে বলি। উনি কিন্তু আমার পরিচিত না, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি। উনি সোডা অনার পাইছিলেন 18 লং করছে, ভেরি ব্রাইট সেনা অফিসার, আর্মি চিফ হওয়ার ম্যাটেরিয়াল উনি। আর উনি ব্রিগেডিয়ারের উপরে উঠতে পারেন নাই, চিন্তা করলেন। এটা হইতেছে বাংলাদেশ, বুঝছাও। উনারা ডাম করেছিল পাকিস্তানে বাংলাদেশ এমবাসির ডিফেন্স অ্যাটাচে করিয়া। আমাদের চাপাই নবাবগঞ্জের লোক, কিন্তু মানে আরো ইয়ে করে কইলে উনি নাচলের লোক। ওনার যে স্টাফ কোর্স না, ওইটা আমেরিকাতে উনি করছিলেন।
খুবই সৎ এবং দেশপ্রেমিক অফিসার হিসাবে ওনার সুনাম আছে। তাই কইবেন যে উনারে এত জানলেন কেমনে? আমার যে বন্ধু বান্ধব আছে না আর্মির মধ্যে, তো ওই আমার বন্ধু বান্ধবদের সাথে একসাথেই উনি থাকেন আর কি। তো আমার বন্ধু বান্ধবদের খুবই ঘনিষ্ঠ আর কি, সেই সূত্রে আমি উনার সম্পর্কে জানি। তো যাই হোক, অনেকে বলেন যে দেশে ভালো লোক নাই, কথাটা কলে ঠিক না। ভালো লোক, দক্ষ লোক অনেক আছে। এই গত 15 বছরে সব দক্ষ লোককে, সৎ লোককে, দেশপ্রেমিক লোককে সাইজ করা হয়েছে, বুঝাও, হয় মেরে ফেলা হয়েছে, দেশ থেকে তারাই দেওয়া হয়েছে, নয়তো এইভাবে দাম করা হয়েছে, তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া হয়েছে। প্রফেসর ইউনূস মাঝে মাঝে ফারুকিন নাগাল মাল গুলারে না ঢুকাইলে আমরা নিশ্চিন্ত থাকলামই নি। তা এগুলো নিয়ে প্রশংসা যাই করি, আইজি, তারপরে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন, এনাদের নিয়ে প্রশংসা যাই করি না কেন, ফারুকের বিরুদ্ধে গেলে প্রতিবাদ অব্যাহত থাকবে। পরের ভিডিও দেখবেন ক্যাঙ্কা প্রতিবাদ আমরা করব। এরপরে আমরা ফারুকিরা প্রতিরোধ করা শুরু করব। ওর প্রত্যেকটা দিন কাটবে আতঙ্কের মধ্যে, কয়া দিলাম, আগে থেকেই কয়া দিলাম। তবে নির্বাচন কমিশনকে আমরা আগলায় রাখবো। আমরা নিশ্চিত এই নির্বাচন কমিশন আমাদের কাঙ্ক্ষিত অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। আবারও আমরা অনেক দিন পরে উৎসব কইরা নির্বাচনে অংশ নেব। ধ্বংস হয়ে যাওয়া নির্বাচন কমিশনকে ধ্বংসস্তূপ থেকে আবারও গড়ে তোলায় দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতা থাকবে। আর আপনারা তো জানলেনই, প্রধান নির্বাচন কমিশনার পিনাকির গুরুজন, পিনাকি দাদার গুরুজন যেন যথাযথ সম্মান আর সহযোগিতা পায়, এইটা নিশ্চিত করার আহ্বান জানাই গেলাম। আর নাসির ভাই, শুভকামনা থাকলো। আর যদি কখনো মনে করেন আমরা অনলাইনে কোনো ধরনের সাহায্য করতে পারি নির্বাচন কমিশনকে, দেশে এবং বিদেশে, যেমন ধরেন ভোটার রেজিস্ট্রেশনকে এটাকে উদ্বুদ্ধ করা, ভোট কেন্দ্রে আসা, ভোটে কারচুপি না করার ব্যাপারে প্রচারণা চালানো, যেইটা বলেন জনগণকে জানানোর বিষয়ে, নির্বাচনে গণসম্পৃক্তি বাড়ানোর বিষয়ে শুধু একবার বলবেন আমাদেরকে, শুধু আওয়াজ দিবেন, হুকুম দিবেন, আপনি বান্দা হাজির থাকবে। সরকারে যাদের আমরা অপছন্দ করি, এমনি করি না, কারণ আছে, কারোর সাথে কোনো ব্যক্তিগত ঝগড়া নাই কারণ। সেই জন্য প্রফেসর ইউনূস আপনারা একটা রিকোয়েস্ট করি, খোদার দোহাই লাগে, এমন কাউরে নিয়োগ দিয়েন না যাদের পিছনে আমাদের ক্রিয়েটিভ এনার্জি খরচা করতে হয়। আমরা যাদের অপছন্দ করব না তাদের জান কলে কালা কালা করে দিব, কিন্তু যাদের আমরা পছন্দ করব, যাদের গ্রহণ করব, তাদের আমরা হৃদয়টা তুলে দেব। তার প্রমাণ আমরা রাখলাম, আপনি দেখলেন। আশা করি ভবিষ্যতে আমরা এমন উল্লাস কইরা আমাদের সরকারের গুরুত্বপূর্ণ পদের লোকদের গ্রহণ করতে পারি যেন। ধন্যবাদ দিলাম প্রফেসর ইউনূস আপনারে। অন্তত এই 2টা দিন আমার খুশিতে কাটলো, শুধু আমার না, জনগণেরও খুশিতে কাটলো। আগামী দিনগুলো যেন খুশিতে কাটে, এই কামনা জানাই গেলাম প্রফেসর ইউনূস আপনারে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আজকে আমার প্রোগ্রামে বিশেষ অতিথি হয়ে এসছে বাংলাদেশ ছাত্রলীগের প্রধান সাদ্দাম। ওয়েলকাম টু দ্য শো। আচ্ছা সাদ্দাম, এই যে বর্তমান সরকার ছাত্রলীগকে ব্যান করলো, আমরা কি কোশ্চেন করতে চলে যাই, ব্যান করলো, এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? প্রথমে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে সুস্পষ্ট বলেছি যে এটির কোনো যৌক্তিক ভিত্তি, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি কোনো কিছুই নেই। এজন্য এটিকে আমরা থোড়াই কেয়ার করি, এটিকে আমরা ন্যূনতম অর্থে পরোয়া করি না। এবং সত্যিকার অর্থে যারা পাকিস্তান সামরিক বাহিনী মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগ সহ আমাদের বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তো যারা সামরিক স্বৈরশাসক, যারা বাংলাদেশের জনগণের উপর যারা জবরদখল করে কুক্ষিগত ক্ষমতা চাপিয়ে দিয়েছে, তারা যখন আমাদেরকে নিষিদ্ধ করে, আমরা মনে করি এই নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের জন্য ব্যাজ অব অনার, এটি আমাদের জন্য সম্মানের। এবং তারা মূলত এটি করেছে, তারা যেটি রিসেট বাটন, যেটি তারা বলেছে যে তারা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, গণতান্ত্রিক অঙ্গীকার সবকিছুকে ধূলিসাৎ করে দিয়ে যেন নতুন করে 24 সালে বাংলাদেশের ইতিহাসের যাত্রা শুরু হচ্ছে, সেটি যে করতে যাচ্ছে, সেই রিসেট বাটন বাস্তবায়ন করার একটি প্রারম্ভিক লক্ষ্য হিসেবে তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবং আরেকটি বিষয় মনে করি, সেটি হচ্ছে তারা যে আমাদের তারা তো প্রথম কথা হচ্ছে তাদের তো জনগণের ম্যান্ডেট নেই, তারা অগণতান্ত্রিক, অবৈধ এবং অসাংবিধানিক। এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এবং আরেকটি বিষয়, এই গণহত্যা, এই যে বিষয়গুলো উঠতে বসতে তারা সবসময় বলছে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এবং আমরা যেটি মনে করি একটি হচ্ছে যে এটি ফৌজদারি অপরাধ, এটি আইনানুগ তদন্তের বিষয়। আমরা যেটি মনে করি সেটি হচ্ছে যে এটি সুস্পষ্টভাবে এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে তারাই আজকে ক্ষমতাসীন রয়েছে, সেই দায়টি আড়াল করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর এই নিষেধাজ্ঞা এই অশুভ অস্ত্রটি প্রয়োগ করেছে বলে মনে করি।
ধন্যবাদ সাদ্দাম। কিন্তু আরেকটি বিষয় এসেই যায়, সেটা হচ্ছে তুমি রিসেট বাটনের বিষয়টা এনেছো, যে বিষয়টি আমাকে ট্রিগার করেছে। বিশেষ করে আমি মনে করি, আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত নই, বাট স্টিল আমার দেশের ভালোবাসার কারণে এবং 1971 সালের প্রতি আমাদের শ্রদ্ধা থাকার কারণে এই রিসেট বাটন শব্দটিকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি। তাহলে কি রিসেট বাটনের বিষয়টা যখন তুমি নিজেই আনলে, তাহলে কি প্রশ্ন হচ্ছে তুমি মনে করো বর্তমান সরকার স্বাধীনতা বিরোধী সরকার অথবা স্বাধীনতার স্পিরিটের বিরুদ্ধে? এই বিষয়গুলিকে তুমি কিভাবে দেখছো, সরাসরি যদি উত্তরগুলি দিতে? এই সরকার কিন্তু সেটির দালিলিক প্রমাণই রেখেছে। এক হচ্ছে সংবিধান নিয়ে তাদের যে বক্তব্য আমরা ইতিমধ্যে শুনেছি, রাজনৈতিক মতামতের পার্থক্য থাকতে পারে, গণতান্ত্রিক দুর্বলতা ত্রুটি বিচ্যুতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, আমাদেরও ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি থাকতে পারে, সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু তারা আজকে যে বিষয়টিকে সামনে রেখে এই রিসেট বাটনের কথা নিয়ে এসেছে এবং তাদের কাজে কর্মে যদি আমরা সেটির প্রতিকায়ন আমরা দেখতে পাই, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, মুক্তিযোদ্ধাদের প্রতি বাংলাদেশের জনগণের যে সম্মাননা রয়েছে সেটিকে ধূলিসাৎ করা এবং 71 সালকে প্রতিস্থাপিত করার একটি প্রচেষ্টা এবং আমাদের 71 সালের ব্যাপারে বাংলাদেশের জনগণের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে বদলে দেওয়ার একটি অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। গোটা বাংলাদেশের মানুষের সম্মিলিত যে লক্ষ্যগুলো ছিল, সেটি গণতন্ত্র হোক, সেটি শোষণ মুক্তি হোক, সেটি এক ধরনের ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, সবকিছুকে আজকে ধূলিসাৎ করার যে প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। তো সুস্পষ্টভাবেই তারা আসলে এটিতেই তারা বিশ্বাস করে এবং আমাদের স্বাধীনতার অঙ্গীকারে তারা বিশ্বাস করে না বলে আমি মনে করি। আরেকটি বিষয় হচ্ছে যে একটি কথা প্রায়শই এসে যায় এবং এটা খুব আলোচিত সবসময় হয়ে আসছে, বিশেষ করে এই জুলাই আগস্ট সময় থেকেই, ছাত্রলীগ কি আসলে হেলমেট বাহিনী? প্রশ্নই আসে না। এটিও আমরা মনে করি যে এটি ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার একটি প্রচেষ্টা হিসেবে এটি করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, আমাদের স্বায়ত্ত শাসনের আন্দোলনে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে গণতান্ত্রিক আন্দোলনেও বাংলাদেশ ছাত্রলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজকে। বাংলাদেশের ছাত্র সমাজের ভোটেই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই রাষ্ট্রীয়ভাবে একাডেমিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সামাজিক নেতৃত্বে, পেশাজীবী নেতৃত্বে, প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশকে কন্ট্রিবিউট করেছে। আর সার্বিকভাবে আমাদের হেলমেট কারা পড়েছিল? তাহলে হেলমেট কারা পড়েছিল যারা কিনা ছাত্রদের উপরে দেখছিল আমরা আক্রমণ চালে? হেলমেট কারা পড়েছিল স্যার? দেখুন, অপরাধ যদি কেউ করে থাকে, সেটি হেলমেট পরে থাকলেও সে অপরাধী, হেলমেট না পরে থাকলেও সে অপরাধী। কিন্তু একটি ছাত্র সংগঠন, একটি ছাত্র রাজনীতির সমস্যা বাংলাদেশে রয়েছে। ছাত্র রাজনীতির মধ্যে নানা নেগেটিভ কম্পোনেন্ট প্রবেশ করেছিল। বাংলাদেশ ছাত্রলীগের বাইরে থাকতে অনেক ক্ষেত্রে হয়তো আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত যে ছাত্র রাজনীতি, সেটি রূপায়ণ হয়তো আমরাও ঘটাতে সবসময় সক্ষম হইনি, সেটি আমি অকপটে স্বীকার করি। কিন্তু তার মানে এই নয় যে একটি ছাত্র সংগঠনকে এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগ দেয়া, যেটির মাধ্যমে আমরা মনে করি মূলত যে ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজের একটি অলিখিত নিষেধাজ্ঞা ছিল, একটি স্পিরিট ছিল, একটি প্রতিবাদ ছিল, সেটিকে কোনোভাবে দুর্বল করার জন্য আজকে এই ধরনের বিষয়গুলো নিয়ে আসা হয়েছে। এবং বিশেষ করে যুদ্ধাপরাধীদের দায় আড়াল করা, মানবতা বিরোধী অপরাধের দায় আড়াল করা, নিজের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে এক ধরনের সামাজিক নমনীয়তা তৈরি করার জন্যই, অপরকে দোষী করে নিজের যে ঐতিহাসিক দায়গুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্যই এই প্রোপাগান্ডাগুলোর আশ্রয় গ্রহণ করা হয়েছে বলে। এগুলো ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে হেলমেটের পেছনে না হয় আড়াল হয়েছে কে আছে, কিন্তু তোমার এলাকার সার্জিস আলম এবং আমরা দেখেছি সার্জিস আলম একসময় ছাত্রলীগের অ্যাক্টিভিটিসে জড়িত ছিল। হাসনাত আব্দুল্লাহর পুরনো অ্যাক্টিভিটিসের স্ট্যাটাসে আমরা তাই লক্ষ্য করেছি এবং এমনও লক্ষ্য করেছি সমন্বয়কারীদের ভেতরে শিবির পরবর্তীতে তারা নিজেদেরকে প্রকাশ করেছে, যদিও তারা ছাত্রলীগের অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিল। আমরা এত হাজার মাইল দূর থেকে, আমি নিজেও শেখ হাসিনা সরকারের পরপরই এদের সাথে হিজবুত তাহরীর সংযোগ এবং শিবিরের সংযোগের স্পষ্ট প্রমাণ আমি দেওয়ার চেষ্টা করেছি। তা তোমরা মাঠে থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তোমাদের কর্মী থাকার পরেও তুমি এই বিষয়ে ব্যাপকভাবে বিফল হয়েছো, তাই নয় কি? হ্যাঁ, এই ধরনের কিছু বিচ্যুতি অবশ্যই ঘটেছে এবং যে নামগুলো আসলো তারা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে প্রশস্তিমূলক প্রশংসা করেছে, ছাত্রলীগ কর্মীদের নানাভাবে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোতে, যদিও আপনি যে দুজনের নাম বললেন, সাংগঠনিক কাঠামোতে তাদের কোনো অন্তর্ভুক্তি ছিল না। আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের যখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে, সেখানেও আমরা
সমন্বয়কদের একটি অংশকে আমরা দেখেছি যে বিভিন্ন জন যারা সমন্বয়ক পদে ছিল তারা ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে। স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে একটি ছাত্র আন্দোলন, একটি ইস্যু ভিত্তিক আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারে শিক্ষার্থীদের কমিটমেন্ট থাকে, শিক্ষার্থীদের দৃঢ়তা থাকে, শিক্ষার্থীরা সমস্যাটির সমাধান চায়, এটি একটি স্বাভাবিক বিষয়। এবং আমরা দেখেছি যে এই ইস্যুটিকে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এই ইস্যুকে কেন্দ্র করে তারা যদি সত্যিকার অর্থেই ইস্যু ভিত্তিক আন্দোলনে থাকতো, ছাত্রদের প্রকৃত যে লক্ষ্য ছিল কোটা সংস্কার, সেই ব্যাপারে যদি তারা কমিটেড থাকতো এবং ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার যদি তাদের ব্যাপারে ভিন্ন খাতে প্রবাহিত না করার জন্য তাদের কোনো লক্ষ্য থাকতো, তাহলে কিন্তু এই পরিচয়টি আড়াল করার কোনো প্রয়োজন তাদের। আমরা অনেকবার শুনেছি, আন্দোলন চলাকালীন সময় অনেকবার শুনেছি যে এখানে শিবির জড়িত, সরকার পতনের আন্দোলন জড়িত, ইত্যাদি বিষয়গুলো জড়িত। কিন্তু গতকাল আমরা মাসুদের যে সমন্বয়কারী মাসুদ, ওর কথা থেকে সে স্বীকারই করেছে, মূলত যেটা আমরা সাসপেক্ট করছিলাম যে স্বীকারই করেছে মূল টার্গেট ছিল সরকারের পতন। কিন্তু একজনকে তোমরা ধরতে পারোনি। অ্যামেজিং একটা বিষয়। দেখুন, আমাদের একটা নাম আমরা জানতে পারিনি, একটা নামও আমরা জানতে পারিনি যে এরা সরাসরি কি কাজ করছে। সারা বলেছে যে সারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা বহু বছর ধরে এই পরিকল্পনা করে আসছে, যেটার গন্ধ আমরা পাচ্ছিলাম। কিন্তু এই দায়িত্ব কে নেবে? প্রথম কথা হচ্ছে যে আমরা কিন্তু এই কোটা ইস্যুর আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগও আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা জানে আজকে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হোক, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে যতই প্রোপাগান্ডা পরিচালনা করা হোক, শিক্ষার্থীরা কিন্তু জানে যে কোটা সংস্কারের ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের আন্তরিকতা। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে কথা বলা, আইনগতভাবে বিষয়টি মোকাবেলা করা, সরকারের কাছে বিষয়টি তুলে ধরা এবং এটির সমাধান নিয়ে আসা। বাংলাদেশ ছাত্রলীগ এটির মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি এবং আজকে যে যারা স্বীকারোক্তি দিচ্ছে যে আজকে তারা বলছে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুত ছিল, তারা বলছে তারা এই পুলিশ হত্যা করা, শিক্ষার্থীদের হত্যা করা, এই ধরনের সেন্সিটিভ ফিলিং গুলো না হলে তারা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে পারতো না, এগুলো তারা বলছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের, কিংবা শুধু বাংলাদেশ ছাত্রলীগ নয়, আমরা যদি বাংলাদেশের ছাত্র রাজনীতি সম্পর্কে যদি আমরা একেবারে বিশদভাবে খেয়াল রাখি, তাহলে দেখবো যে এই যে ইন্ট্রেন্স ইন ডিসগাইজ, এক ধরনের অনুপ্রবেশের মাধ্যমে ছদ্মবেশ, এক ধরনের ভিন্ন রূপ ধারণ করে অনুপ্রবেশ ঘটানো, এটি বাংলাদেশ ছাত্রলীগও এটির শিকার হয়েছে। অন্যান্য প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরেও কিন্তু এই ধরনের মৌলবাদী সংগঠনগুলোর অনুপ্রবেশ ঘটেছে। শুধু তাই নয়, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো, বিভিন্ন সমিতিগুলো, এগুলোতেও কিন্তু এই এদের অনুপ্রবেশকে আমরা দেখেছি। এবং আশ্চর্য বিষয় হচ্ছে যে আমরা কয়েক বছর আগে আমরা দেখেছি, বিশেষ করে 2022-এ প্রগতিশীল ছাত্র বিষয়গুলো যখন এসলো, তাদের অনেকেই যেমন মৈত্রী সহ তারা ছাত্র লীগকে নিষিদ্ধ করার কথা দাবি তুলেছিল। তবে আরেকটি বিষয় হচ্ছে যে তারা নিজেরাই এখন নানানভাবে সাইডলাইনড হচ্ছে বর্তমান সমন্বয়কারীদেরকে। এবং আমরা দেখেছি যেমন তিতুমির কলেজে বিষয়টি দেখলাম, তিতুমির কলেজে অনেক ইনফরমেশন আমার হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখতে পাচ্ছি যে হিজবুত তাহরির মোটামুটি কন্ট্রোলে চলে গেছে তিতুমির কলেজ, এবং তারা চাচ্ছে এখন আর কোনো রাজনৈতিক দলীয় রাজনীতি না হোক তিতুমির কলেজে, উল্টো একই বিষয়ে আমরা পরিলক্ষিত দেখতে পাচ্ছি যে এরা বর্তমানে একটি সরকার পার্টির মতো কাজ করছে সমন্বয়কারীরা, বাট অ্যাট দ্য সেম টাইম তারা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমনকি আমরা দেখেছি ছাত্র দলের কোন রকম পোস্টারিং এর বিরোধিতা করছে। এবং আবার গত দুদিন আগে আসিফ মাহমুদ সে বলেছে যে ডিসেম্বর জানুয়ারির ভিতরেই সে চাইছে যে পুরো বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সংসদগুলো চালু হয়ে যায়। যখন বিএনপি বা ছাত্র দল ওপেনলি রাজনীতি করার ক্ষেত্রে নানা প্রকার বাধার সম্মুখীন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ছাত্রলীগের একটি দুর্গ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র জাতীয় রাজনীতি করতে পারবে না, এবং কিন্তু তারা এই বিষয়ে ইনফ্লুয়েন্স খাটাবে। এই বিষয়টিকে তুমি কিভাবে দেখছো? এই যে তারা এই কৌশলটি গ্রহণ করেছে, এই কৌশলটি কিন্তু আমরা এর আগেও দেখেছি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যখন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, সেটিকে ব্যবহার করা, নিষিদ্ধ রাজনীতির প্রবাহটিকে তারা নিরাপদ রাখার জন্য এই যে মূলধারা রাজনীতি হোক, প্রগতিশীল ছাত্র রাজনীতি হোক, এটির এক ধরনের বিস্তৃতি তারা বন্ধ রাখতে চেয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলনের প্রারম্ভিক সময়ের পরবর্তীতে আমরা যখন দাবিগুলো দেখি, যখন এটি অন্যান্য দাবিগুলো যখন সংযুক্ত করা হলো, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করা, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এগুলো কিন্তু তারা দাবি আকারে নিয়ে এসেছে। এবং আমরা পরবর্তীতে এটিও দেখি যে যারা এই দাবিগুলো নিয়ে এসেছিল তারাই কিন্তু এই মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ছাত্র সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এবং বর্তমান সময়েও তারা যেখানে যেটি প্রয়োজন, যখন যেখানে প্রয়োজন হচ্ছে যে তারা ছাত্র রাজনীতি বন্ধ রাখলে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড নির্বিঘ্নে রাখা তাদের জন্য সহজ হবে, সেখানে তারা সেই ধরনের দাবি দাওয়াগুলো তারা নিয়ে আসে বা এক ধরনের জিম্মি করছে। আজকে তো বাংলাদেশের যে অবস্থা, আমরা আগে বলতাম মগের মূল্য, এখন চালু হয়েছে মবের মূল্য।
এই তারা যা বলছে তাই হচ্ছে, সেটি বাস্তবায়িত হচ্ছে এবং সত্যিকার অর্থে এটি তো সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে। সরকারের যে এজেন্ডা রয়েছে সেই এজেন্ডাগুলো তারা এই এজেন্ডা কি, এই এজেন্ডাগুলো কি বলে মনে করো? মেইন এজেন্ডাটা কি? প্রথম যদি এজেন্ডা বলি, প্রথম এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই সরকার আজকে বাংলাদেশে এক ধরনের, বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে, জনগণের ম্যান্ডেট যার কাছে থাকবে তারাই শাসন ব্যবস্থা পরিচালনা করবে। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকারিত হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো তারা ক্ষমতায় এসেছে, আজকে যারা জবরদখল করে রয়েছে তারা কিসের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে, কারা তাদেরকে ম্যান্ডেট দিয়েছে? প্রথম কথা হচ্ছে তাদের যে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের এই বিশেষ করে এই যারা এই সরকারের এই অবৈধ সরকারের কাঠামোর আওতায় এসেছে এবং তারাও এখানে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি হচ্ছে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করা, আরেকটি হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালের যে তারা নাটক তৈরি করেছে। এটি আমরা মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন, যেটির ব্যাপারে বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের এক ধরনের ঐক্যমত্য ছিল যে এই তুমি কি মনে করছো না বর্তমানে যে ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে এখানে ফেয়ার ট্রায়াল হবে না? সেটি তো সুযোগই নেই, প্রশ্নই আসে না। যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করেছে, ন্যায় বিচার নিশ্চিত করা হয়েছে, এটির প্রতিশোধ হিসেবে আজকে এই আইসিটি ট্রাইব্যুনালের নাটক তারা মঞ্চস্থ করছে বলে আমরা মনে করি। আচ্ছা, আরেকটি বিষয় আসছে যে সমন্বয়কারীদের পক্ষ থেকে এই বিষয়গুলো এসছে এবং এর পার্সোনালি আমি এই বিষয়টাকে সাথে আমি একমত। যেমন আমি বলি, বিষয়টা হচ্ছে বর্তমানে যারা মেইন স্ট্রিম রাজনীতির সাথে জড়িত, যারা দেশ পরিচালনা করছেন, এটা আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, যারা দেশ শাসন করেছেন, তাদের ভেতরে একটি সেই সরকার একটি প্রবণতা দেখতে পাচ্ছি আমরা। সেটা হচ্ছে আমার মার প্রজন্ম, দ্যাট মিনস শেখ হাসিনা, খালেদা জিয়া, ওনাদের প্রজন্মই অতিরিক্ত, যারা বলবো আমি 70-80 বছর বয়স, ওনারা দেশ শাসন করছেন, কিন্তু আমার প্রজন্ম বা তারেক রহমান বা সজীব ওয়াজেদ জয়, আমরা হচ্ছে আমাদের প্রজন্ম, এই প্রজন্মকে পাশ কাটিয়ে বর্তমানে একেবারে জাম্প করে চলে যাচ্ছে অতি তরুণের প্রজন্ম। এই বিষয়টি কেন ঘটলো এবং এইখানে নেতারা কি কুক্ষিগত করে রেখেছিলেন? অতি যারা স্বাধীনতা প্রজন্মে, তারা কি কুক্ষিগত করে রেখেছিলেন, নাকি নেতা সামনে আসতে দিচ্ছেন না অন্য কোনো কারণে, সেটা পরিবারতন্ত্র বা যেটাই বলি না কেন? হোয়াট ডু ইউ থিংক অফ দিস? না, আমাদের তরুণদের রাজনৈতিকতে আসা, তরুণদের নীতি নির্ধারণী প্রক্রিয়া থাকা, তরুণদের পলিসি মেকিং এ থাকা, এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের জন্য ইতিবাচক। এটির জন্য তো একটি প্রক্রিয়া রয়েছে এবং এটির ব্যাপারে কিন্তু সেটা তো হয়ে আসেনি। আমরা দেখেছি যে আমাদের প্রজন্ম সামনে আসতে, বিশেষ করে 90-এর সাথে আমরা যারা জড়িত ছিলাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আমাদের প্রজন্ম সামনে আসতে পারিনি। এবং আমাদের প্রজন্মের একটা বন্ধুত্ব ছিল, যেমন আমরা 90-এর অভ্যুত্থানের সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল বাহাদুর ব্যাপারী, এবং আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল, সে ছাত্র দলে, সে ছিল আমাদের নাদিম, আলী আক্কাস নাদিম। কিন্তু আমরা দেখছি বর্তমান প্রজন্ম, তোমাদের প্রজন্মে সে বন্ধুত্বের একটা ঘাটতি দেখা দিচ্ছে। বাট এট দ্য সেম টাইম আমাদের প্রজন্মকে পাশ কাটিয়ে হয় অতি বয়স্ক নাহলে অতি তরুণ, এই ব্যাপারটাকে কেন ঘটলো? এরকম শূন্যতার জন্য কি আসলে যার যে সরকারের পতন হয়েছে অথবা যে সরকার আসতে চাইছে তাদের ভিতরে কোনো সমস্যা আছে কি সাদ্দাম? একটি হচ্ছে যে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের যতটুকু মাত্রায় হওয়া উচিত ছিল সে জায়গায় তো কিছু ব্যত্যয় রয়েছেই, সেটা আমি স্বীকার করি। কেন সেটা? আর দ্বিতীয় বিষয়, সেটি আমি আসছি। আর দ্বিতীয় যে বিষয়টি বলি, আমি মনে করি যে গণতন্ত্র যদি পুনঃপ্রতিষ্ঠিত হয়, গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের যাত্রা যদি তৈরি হয়, বাংলাদেশের জনগণ যদি তাদের পছন্দ মতো শাসন ব্যবস্থা বেছে নিতে পারে, তাহলে আজকে যে শূন্যতা আপনি তৈরি হয়েছে, এই শূন্যতা স্বাভাবিকভাবে কেটে যাবে বলে আমি মনে করি। আর কারণ মধ্যবর্তী সময়ে যারা আজকে এই ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধুর খুনিরাও তো বাংলাদেশের বঙ্গভবন পরিচালনা করেছে অস্ত্রের মুখে, বুলেটের মুখে, ব্যানেটের মুখে। তো তারা যদি, এবং বর্তমান সময়ে 24 সালের 5 আগস্ট পরবর্তী সময় কেউ যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে যদি কেউ 3 মাসের মধ্যে ফ্রেমবন্দি করে রাখে, তারাও বোকা স্বর্গে বসবাস করবে বলে মনে করি। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।